তারপর বাবার পোস্টিং কলকাতায় হলে আমরাও পাকাপাকি ভাবে কলকাতায় চলে আসি। সেই থেকে রাজীবের সাথে যোগাযোগ ছিন্ন। আজ আবার এত বছর পর পুরনো জায়গায় ফিরে যাওয়ার ছুতো পেয়ে মনটা ভালো হয়ে গেল। পুরনো কথাগুলো কল ঘোরানো বায়োস্কোপের মতো চোখের সামনে ভেসে উঠল। তখন অফিসের ছুটি ছিল, তাই অত দিনক্ষণ না দেখে আমি বেরিয়ে পড়লাম হরিদেবপুরের উদ্দেশ্যে। বেরোনোর আগে রাজীবকে চিঠি পাঠিয়ে দিয়েছিলাম, স্টেশনে একটা গরুর গাড়ি যেন পাঠিয়ে দেয়। ট্রেনটা স্টেশনে যখন দাঁড়ালো তখন সন্ধ্যা নেমে এসেছে। ধূসর রঙের ঘোলাটে একটা চাদর চারিদিকের পরিবেশকে একেবারে জড়িয়ে ধরেছে। ট্রেন থেকে খুব বেশি লোকজন নামলো না। যারা নামলেন তারা অভ্যস্ত পায় নুড়ি কাঁকড় বিছানো পথে মচমচ শব্দ তুলে যে যার গন্তব্যে চলে গেলেন। প্ল্যাটফর্মে আমি একা পড়ে রইলাম। আশেপাশে কেউ নেই, কেবল দূরে দাঁড়ানো ঘন বনানী মৃদু বাতাসে আন্দোলিত হয়ে আমায় স্বাগত জানালো। ফাঁকা স্টেশন চত্বর, প্ল্যাটফর্মের লাগোয়া রেলিংটা ভরে গেছে ফুটফুটে থোক থোক মাধবী লতার ফুলে। মৃদুমন্দ হাওয়ায় সেগুলো আলতো আলতো করে অলস ভাবে দুলছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গরুর ডাক শুনতে পেয়ে বাইরে গিয়ে দেখি সামনের বট গাছের নিচে একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়োয়ান পাশে দাঁড়িয়ে মনের আনন্দে বিড়িতে সুখ টান দিচ্ছে। আমি হাত উঁচু করে চিৎকার করলাম, ও গাড়োয়ান দাদা, হরিদেবপুর যাবে? রাজীব দাদার বন্ধু তো? আগে হ্যাঁ। গাড়ি ক্যাচ ক্যাচ শব্দ তুলে এগিয়ে চলল মাটির পথ ধরে। দূরে ঢাকের শব্দ শুনতে পেয়ে গাড়োয়ানকে প্রশ্ন করলাম, কাছে কোথাও পুজো হচ্ছে গো? হ্যাঁ গো দাদা, এখন আমাদের গ্রামে বুড়িমার পুজো। এই কাইল লেগে অমাবস্যা, কাইল আর প্রতিপদ 2 দিন ধরে টানা পুজো চলবো। একেবারে দাদা বাবুদের বাড়ির কাছের মাঠটায় হয়। আমি আগে এই গ্রামেই থাকতাম গো। ও বাবা, তাই নাকি? দেখি তো মুখখান চিনা চিনা লাগতেছে কিনা। মিনিট 20 পর গাড়িটা যখন থামলো তখন নাকে ধূপ ধুনোর গন্ধে মন ভালো হয়ে গেল। রাস্তার পাশে বেশ বড় তবে অতি সাধারণ একটা মন্দির। সামনে মাঠের মধ্যে লাল সাদা রঙের কাপড় দিয়ে তৈরি একটা প্যান্ডেল আমার চোখের সামনে পড়ল। গাড়োয়ান বলল, তুমি দেখে আসো, যাও, আমি বাড়িতে মালপত্র পৌঁছাইয়া দিয়ে আইতেছি। একে চৈত্র মাস, সূর্য ডোবার পরেও গরম কমে না। তার মধ্যে মন্দির চত্বর জুড়ে লোকে লোকারণ্য। তাও অনেকদিন মায়ের দর্শন করিনি, তাই মানুষের ভিড় ঠেলে একবার দর্শন করে এলাম। মন্দিরের বাঁধানো চাতাল চোপকে ভেতরের একটা ছোট্ট অন্ধকার কুটুরিতে বড় মার বাস। এখন চাতাল জুড়ে পুজোর আয়োজন, পেরিয়ে যাওয়ার উপক্রম নেই। তবে ওই কুটুরির ভেতরে মূর্তি নেই। দেখলে মনে হয় কেবল পুরো সিঁদুর আলতার পরতে রাঙা পাথর, আর তার পাশে একটা তৈলাক্ত সিঁদুর মাখা খাড়া। পুজো করা হচ্ছে। আসলে ওই পাথরটা নাকি একসময় মূর্তি ছিল। এত কাল ধরে মানুষের হাতের ছোঁয়া লেগে লেগে মসৃণ গোল হয়ে গেছে। ওই কুঠুরির ভেতরটা এতটা অন্ধকার যে এই চকচকে হ্যালোজেনের আলোতেও ভেতরটা ভালো করে দেখা যাচ্ছে না। তাও একবার দর্শন পেয়ে মনটা ভালো হয়ে গেল। মায়ের দর্শন সেরে এগোলাম ধান ক্ষেতের পাশ দিয়ে। দূর থেকে নদীর বুক থেকে হাওয়া ভেসে আসছে। আল বাঁধানো ধানি জমি দিয়ে অন্ধকারে একা হাঁটতে হাঁটতে
বেশ গা ছমছম করছিল। মাঝে থমকে যাচ্ছিলাম। বহুদিন এসবের সাথে আমার সম্পর্ক ঘুচে গিয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে রাজীবের বাড়ি মিনিট 5-এর দূরত্ব। তবুও গা যেন ভারী হয়ে আসলো। ডান দিকে একটু দূরে আগুন জ্বলতে দেখে মনের মধ্যে অদ্ভুত একটা কৌতূহল হলো। সেদিকে খানিকটা এগিয়ে যেতেই নাকে পোড়ো গন্ধ আসতে বুঝতে পারলাম পথ ভুল করে আমি হরিদেবপুরের শ্মশানের দিকে চলে এসেছি। এই যে, এদিকে কার পথ চেয়ে দাঁড়িয়ে আছো? আচমকা আমার পেছন থেকে কথাটা শুনে কেঁপে উঠে টাল সামলাতে না পেরে আরেকটু হলে জমির মধ্যে পড়ে যাচ্ছিলাম। দেখি আমার পেছনে একজন একটা নিভু নিভু লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছেন। কথা বলতে গিয়ে জিভ জড়িয়ে গেল। কে কে আপনি? এভাবে পেছনে এসে অমন করে ডাকার মানেটা কি? হ্যাঁ? লোকটা অন্ধকারে খ্যাক খ্যাক করে হেসে উঠল। সেই হাসির শব্দ শুনে মনে হয় যেন শিয়ালের হাসি। লোকটা আবার বলল, সাজের বেলায় এ জায়গায় কেউ আসে না, শুধু সে পিছু পিছু আসে। কথাটা শেষ করেই আবার খ্যাক খ্যাক করে হেসে উঠল। গাটা শিরশির করে উঠল আমার। কি উটকো লোক রে বাবা! আমি ব্যাগটা বুকে জড়িয়ে ধরে সেখান থেকে হন হন করে হাঁটা লাগালাম। খানিকক্ষণ পরেই রাজীবের বাড়ির সামনে পৌঁছালাম। বড় গেটের একপাশে মার্বেলের ফলকে খোদাই করা সেন ভিলা। বাড়ির সামনে দাঁড়িয়ে আমি অবাক হয়ে গেলাম। সারা বাড়ি একেবারে অন্ধকারে মুড়ে রয়েছে। আজ আকাশের চাঁদের আলো নেই। পেঁজা তুলোর মতো মেঘগুলো চাঁদের মুখ ঢেকে রেখেছে। কিন্তু ওদের বাড়িটা এমন পোড়ো বাড়ির মতো মনে হচ্ছে কেন? অনেক কালের পুরনো বাগান, এবং তার অবস্থা এমন যে তাকে বাগান না বলে ছোটখাটো একখানা জঙ্গল বলাই উচিত। পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলাম পানায় তার জল নজরে পড়ে না। ঘাটগুলোরও ভগ্ন দশা। বাড়িখানার অবস্থাও তথই বছ। ভাঙা জানালা, ভাঙা থাম, চুনবালি সব খসে পড়েছে। অসংখ্য ঝিঝি পোকার আর্তনাদ ছাড়া কোথাও কোনো জনপ্রাণীর সাড়া নেই। একটু জোরেই ডাকলাম, রাজীব, রাজীব, আমি পিনাকি, বাড়িতে আছিস? হ্যাঁ রে দাদা, আসছি। বাড়ির ভিতর থেকে রাজীবের আওয়াজ পেলাম। মনে জোর আসলো। কয়েক বছরে এই বাড়ির এই অবস্থা হবে তা আমার কল্পনাতীত। রাজীব আমায় দেখে খুব খুশি হলো। ওর সাথে ওদের বসবার ঘরে এলাম। গাড়োয়ান আগেই আমার ব্যাগপত্র দিয়ে গেছে। এত বড় বাড়ি, কিন্তু কাউকে দেখতে না পেয়ে ওকে জিজ্ঞাসা করলাম, তা হ্যাঁ রে, মামা মামিরা কোথায়? রাজীব একটু গম্ভীর হয়ে বলল, সবাই যে যার ঘরে, রাত হয়েছে তো শুয়ে পড়েছে। হাত ঘড়ি বলছে 8:30। কলকাতায় এখন সন্ধে, আর এখানে এর মধ্যেই সবাই ঘুমিয়ে পড়েছে। পথশ্রমে আমিও খুব ক্লান্ত, তাই বেশি কথা বাড়ালাম না। কথাবার্তার মাঝে রাজীবের দিকে তাকিয়ে মনে হলো ওর চেহারা আগের তুলনায় অনেক খারাপ হয়ে গেছে। চোখের তলায় কালি, মুখে বয়স্কদের মতো বলি রেখা। জিজ্ঞাসা করতে এড়িয়ে গেল। বেশ কিছুক্ষণ ওর সাথে গল্প করে আমিও অল্প কিছু সেরে ঘুমাতে এলাম ওপরের ঘরে। রাজীব বলল, আমি নিচের ঘরে থাকবো, তুই ওপরে একা একা শুতে পারবি তো? ওর ব্যবহার বড় অদ্ভুত ঠেকছে। ভেবেছিলাম একসাথে দুই বন্ধু থাকবো, অনেক গল্প হবে। তবে আপত্তি জানালাম না। ওর কথা শুনে বললাম, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যারিকেন নিয়ে আমরা উপরে উঠে এলাম। গ্রিল দেওয়া বারান্দার একদম শেষের দিকে একটা ঘরে আলো জ্বলছিল। আমার ঘরখানা দেখিয়ে দিয়ে বেরোনোর সময়
রাজীব হ্যারিকেনটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এনে এটা ঘরে জ্বালিয়ে রাখিস, রাতে লোডশেডিং হতে পারে। ও নিচে চলে গেল। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করতে যাব, হঠাৎ বারান্দার কোণায় অদ্ভুত একটা জিনিসের চোখ আটকে গেল। সিংহাসনের মতো বড় একটা চেয়ার। চেয়ারের পিঠের দিকের আকৃতিটা পুরো মানুষের অবয়ব। হাতল দুটো মানুষের হাত, পায়াগুলো চারটে পা। এ ভারী অদ্ভুত বস্তু, এমন চেয়ার কোনোদিনও দেখিনি। ঠিক যেন মনে হচ্ছে একটা মানুষ হাঁটু মুড়ে বসে আছে। আমি খানিক কৌতূহলী হই ওইদিকে এগিয়ে গেলাম। সামনে দাঁড়িয়ে এক মনে জিনিসটার এমন অদ্ভুত গঠন ভালো করে পর্যবেক্ষণ করছি। পেছন থেকে রাজীব বলল, তুই এটার সামনে কি করছিস? এটা কি ভাই? ও একটা জলের বোতল নিয়ে সিঁড়ি বেয়ে উঠে এসেছে। রাজীবের মুখের উপর একটা ভয়ের ছায়া নেমে এলো। সরে আয় ওটার কাছ থেকে। বলেই হাত ধরে টানতে টানতে বারান্দাটা পার করে আমায় ঘরে ঢুকিয়ে দিল। তারপর ভয়ে ভয়ে একবার ঘরের দরজার বাইরে চেয়ারটার দিকে একবার উঁকি মেরে বলল, অনেকদিন আগে দাদু কিনেছিলেন, আমরা কেউই ব্যবহার করি না, কিন্তু তুই ভুলেও ওতে বসবি না। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়, কাল সব বলবো। আলো আঁধারি রহস্যের মাঝে আমায় ছেড়ে দিয়ে রাজীব নিচের ঘরে চলে গেল। ক্লান্তিতে বিছানায় শরীর লম্বা করতেই চোখের পাতা ভারী হয়ে এলো। আমি ঘুমিয়ে পড়লাম। রাত তখন কটা জানি না। ঘুম ভেঙে দেখি ঘরের দরজা হাট করে খোলা। হ্যারিকেনটা নিভে গেছে। উঠতে যাব, তখন শরীরের উপর একটা ভারী ভাব অনুভব করলাম। বারান্দার দিক থেকে একটা শব্দ হচ্ছে না? অন্ধকারে চোখ সয়ে আসতে মনে হলো কেউ একজন আমার বুকের উপর তার শরীরের ভর দিয়ে ঝুঁকে আছে। তার মাথা ভর্তি চুলগুলো মুখটাকে ঢেকে দিয়েছে। কে কে? আমি আমি বলেছিলাম না সে পিছু পিছু আসে। মুখ তুলতেই দেখি শ্মশানের সেই বুড়োটা। আবার খ্যাক খ্যাক করে হেসে উঠল সে। আমি ধাক্কা দিয়ে তাকে সরিয়ে খাট থেকে নামতে যাব, এমন সময় মরা চাঁদের আলোয় দেখলাম সেই অদ্ভুত চেয়ারটা অন্ধকারে সারা বারান্দা জুড়ে আপনা আপনি ঘুরে বেড়াচ্ছে। সেটা একেবারে ফাঁকা। আমার কানে ভেসে আসছে বুড়োটার পৈশাচিক অট্টহাসি। সারা শরীর কেমন যেন ভারী হয়ে এসেছে, ঘামে ভেজা পুরো শরীর। ধপ করে পড়ে যেতেই ঘুম ভেঙে গেল। ধরপড় করে উঠে বসলাম। বুঝলাম ভয়ানক স্বপ্ন দেখছিলাম। উঠে বসে জলের বোতল থেকে জল শেষ করতে ধরে প্রাণ এলো। কিন্তু তখনই একটা শব্দ শুনতে পেলাম, একটা কাঠের চেয়ার মেঝে দিয়ে টানার শব্দ, যেন কেউ ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত টেনে নিয়ে যাচ্ছে। আমি কৌতূহলী হয়ে এগিয়ে গেলাম দরজার দিকে। সামান্য ফাঁক দিয়ে দেখি ঠিক আমার স্বপ্নের মতো বাস্তবে চেয়ারটা জীবন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে লম্বা টানা বারান্দা দিয়ে। এসব কি? এ কোন প্রেতপুরীতে এসে পড়লাম? ভয়ে মুখে হাত চাপা দিয়ে রয়েছি। আমার নিঃশ্বাসের শব্দ, হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছি। মনে হয় ওই চেয়ারটাও শুনতে পাচ্ছে। চেয়ারটা ঠিক আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছে। ধীরে ধীরে সেটা আমার দরজার দিকে এগিয়ে আসছে। এক ধাক্কায় সেটা দরজা খুলে দিল। আমার গলা দিয়ে এক আর্তনাদ বেরিয়ে এলো। হঠাৎ দেখি রাজীব পেছনে দাঁড়িয়ে, হাতে একটা ছোট্ট বোতল। সেই বোতল থেকে আজলা করে জল নিয়ে রাজীব ছুঁড়ে মারল চেয়ারের পায়াতে। তাতেই ওটা আবার জড় রূপে ফিরে এলো। রাজীব আমার হাত ধরে টানতে টানতে বলল,
এ ঘরে আর এক মুহূর্ত নয়। একে বেশিক্ষণ জড়ো করে রাখার শক্তি আমার জানা নেই। তুই চল, ঠাকুর ঘরে চল। অনেক প্রশ্নের উত্তর পেলাম না, কিন্তু সে মুহূর্তে আর সময় বিলম্ব না করে আমি বেরিয়ে এলাম ওই ঘর থেকে। রাজীব আমাকে নিয়ে চলে এলো চিলেকোঠার ঠাকুর ঘরে। এখন এখানেই থাকতে হবে। ওই জিনিসটা সারা বাড়ি ময়ে দাপিয়ে বেড়াবে একা একা। দিনের আলো না ফুটলে এই ঘর থেকে বেরোনো যাবে না। আমি তখন দরদর করে ঘামছি। ঠায় বসে কখন চোখ ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে আমি জানি না। চোখ খুলে দেখি বাইরের আকাশ পরিষ্কার, ঝকঝকে রোদে এই সকালেই চোখ একেবারে ঝলসে যাচ্ছে। দূর থেকে বুড়ি মায়ের আরাধনা পুজোর মন্ত্র ভেসে আসছে। বাইরে এসে একটা সিগারেট ধরালাম। কিছুক্ষণ পরে রাজীব আসে। ওর হাতে একটা সাদা খাম। ওকে দেখতেই প্রশ্ন করলাম, এই বাড়িতে কি হচ্ছে বলতো? একটু খুলে বলবি ভাই? আমরা ভয়ানক বিপদের মধ্যে রয়েছি। একটা উপকার কর ভাই। আমি এই বাড়িতে বন্দি, কোনোভাবে এখান থেকে বেরোতে পারবো না। বিশ্বাস কর, অনেককে দেখেছি, কেউ আসেনি। তুই এতদিন পর এলি, আমাদের বাঁচা ভাই, আমাদের বাঁচা। বল, কি করতে হবে আমাকে? তুই বল তাড়াতাড়ি। রাজীব চোখের জল মুছে বলল, এই চিঠিতে একজনের ঠিকানা আছে, তাকে নিয়ে আয় এ বাড়িতে। তিনি ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবেন না। কিন্তু ঘটনাটা একটু খুলে বল। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। জল তো একেবারে মাথার উপর দিয়ে বইছে। কাল রাতে এসব কি দেখলাম বলতো? আর ওই চেয়ারটা? রাজীবের মুখে ভয় আর শোকের ছায়া নেমে আসে। ভারাক্রান্ত গলায় বলল, শোন তাহলে। আমার দাদু মানে শঙ্কর সেন আর তার এক বন্ধু ভবানী চৌধুরী মিলে লুকিয়ে লুকিয়ে তন্ত্র চর্চা করতেন। প্ল্যান চেট করে, তারপর আরো কি সব করে আত্মাদের পরপার থেকে টেনে এনে তাদেরকে বশ করে বিভিন্ন কাজে লাগাতেন। এই প্ল্যান চেট, তন্ত্রমন্ত্র, গুপ্ত সাধনা এইসব নিয়ে মাতামাতি করতেন আর কি, মোট কথা। দাদু মাঝে মধ্যে হুটহাট করে এদিক ওদিক উধাও হয়ে যেতেন। রাতের বেলা অনেক সময় শ্মশান টশানেও ঘুরে বেড়াতে দেখা গেছে শুনেছি। তারপরেই আসলে মাস ছয়েক আগের কথা, একদিন হঠাৎ দাদু একেবারে নিরুদ্দেশ। কোথায় গেলেন? সেটাই তো কথা। বাড়ির বাইরে যাননি, রাতে সদর বন্ধই ছিল। আগের রাতেও রাতের খাবার খেয়েছে নিজের ঘরে বসে। সকালে আমাদের বাড়ির কাজের লোক চা দিতে গিয়ে দেখে দাদু ঘরে নেই। নেই তো নেই, সারা বাড়ি খুঁজেও পাওয়া যায়নি, থানা পুলিশ করেও কোনো লাভ হয়নি। এর কিছুদিন পর ভবানী দাদু মানে ওই দাদুর বন্ধু একদিন সকালে আসেন আমাদের বাড়িতে, ওই সিংহাসনটাকে সঙ্গে করে নিয়ে। খানিকটা জোর করে এটাকে এই বাড়িতে রেখে যান। মামাদের বহু আপত্তি সত্ত্বেও তিনি এটাকে এখানেই রেখে চলে গেলেন। আর যাবার আগে বললেন, এ চেয়ার থেকে কারোর মুক্তি নেই। শঙ্করকে ফিরিয়ে আনতে হলে এ চেয়ারকে ধ্বংস করতে হবে। কিন্তু এ বাড়ির বংশধর বা কোনো আত্মীয়র দ্বারা এ কাজ সম্ভব নয়। পারলে বাইরে থেকে কাউকে ডেকে আনো। কথাগুলো বলে বেরিয়ে যাওয়ার আগে একবার ফিরে তাকিয়ে বললেন, আর একটা কথা মনে রেখো, আজ থেকে, এখন থেকে তোমাদের এ বাড়ির বাইরে বেরোনো মানা। বেরোলেই মৃত্যু নিশ্চিত। তারপর থেকে ভবানী দাদুকে অনেকদিন খুঁজে পাওয়া যায়নি। তবে লোকজন বলে শ্মশানের আশেপাশে ঘুরে বেড়ান, আর এক কথা অপ্রকৃতিস্থের মতো খালি আওড়ে যান। সে পিছু পিছু আসে। সে পিছু পিছু আসে। রাজীবের কথা শুনে মনে পড়ল গতকাল রাতে সেই বৃদ্ধ আর কেউ না, রাজীবের দাদুর বন্ধু সেই ভবানী চৌধুরী। তারপর বাড়ির কেউ ওর কথায় আমল দেয়নি। বুড়ো বয়সের ভীমরতি ভেবেছিল সবাই,
চেয়ারটা বাড়ির এক কোণে অযত্নে পড়ে রইল। এই ঘটনার দুদিনের মাথায় বড় মামা আর মেজ মামা নিখোঁজ হলেন। তারপর একে একে মামিরা। ভাই বোনগুলো বেঁচে গেছে, ওরা কলকাতায় থাকে বলে। এখন এই যক্ষপুরীতে আমি একা বন্দি। আমি যেহেতু এ বাড়ির বংশধর নই, আমি বেঁচে আছি, কিন্তু গৃহবন্দী হয়ে। তুই দাদুর বন্ধু কিঙ্কর গোস্বামীকে গিয়ে এ বাড়িতে নিয়ে আয়। সে আনবো, কিন্তু মানুষগুলো গেল কোথায়? ওরা কোথাও যায়নি, এ বাড়িতেই কোথাও আছে। ওদের ফিস ফিস শব্দ শুনতে পাই, কিন্তু কিন্তু খুঁজে পাইনি। আর তোর এই কিঙ্কর গোস্বামীর বাড়ি কোথায়? ওনার বাড়ি স্টেশনের কাছে। উনি এখানকার ওই রাধামোহন কলেজের প্রফেসর ছিলেন। এখন যদিও রিটায়ার্ড। বর্তমানে প্যারাসাইকোলজি, তারপরে এই তন্ত্রতন্ত্র কিসব নিয়ে চর্চা করেন যেন। এই গ্রামের পথ খুঁজে পেতে এখনো কারোর সাহায্য লাগে না আমার। পুরো ব্যাপারটাই অবিশ্বাস্য, কিন্তু চোখে যা দেখেছি তা আর বিশ্বাস না করে যাই কোথায়। পুরো ঘটনাটা এখনো বুঝে উঠতে পারছি না। কিন্তু দিবাকর আমার ছোটবেলার বন্ধু, তাকে এই বিপদ থেকে বার করতে যা করতে হয় আমি করব। আমি আর কথা না বাড়িয়ে এগোলাম কিঙ্কর গোস্বামীর বাড়ির দিকে। কিঙ্কর বাবু বাড়ির বন্ধ দরজায় টোকা দিতেই এক বৃদ্ধ গেট ফাঁক করে মুখ বাড়িয়ে জানতে চাইল, কাকে চাই বাবু? কিঙ্কর বাবু আছেন? চাকরটি দরজা খুলে ভেতরে আমাকে বসিয়ে ওপরে গেল। বাড়ির ভেতরটা অদ্ভুত, কালো আর ধূসর রঙের আধিক্য। খুব সুন্দর, তবে কেমন থমথমে। কিছু বাদেই ঘরে ঢুকলেন এক সৌম্যকান্তি লম্বা চওড়া বয়স্ক মানুষ। সাদা রেশমের মতো বড় বড় চুল কাঁধ পর্যন্ত, পরনেও কালো ধুতি পাঞ্জাবি। গম্ভীর সুন্দর গলায় বললেন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। 10 মিনিট ধরে টানা আমার মুখে সব ঘটনা শুনে বেশ গম্ভীর স্বরে বললেন, যাব, নিশ্চয়ই যাব, কিন্তু আজ নয়। কাল অমাবস্যা ছাড়লে তখন যাব। কিন্তু তোমাকে কিছু জিনিস জোগাড় করতে হবে। মাথা নেড়ে বললাম, বলুন কি কি লাগবে, সাধ্য মতন জোগাড় করে রাখবো। শোনো, ওদের বাড়ির কাছেই বুড়িমার পুজো হচ্ছে। সেখানে গিয়ে যজ্ঞের ছাই, ফুল আর সিঁদুর নিয়ে নিজের কাছে রাখবে। বাকি জিনিসপত্র আমি নিয়ে যাব। আরো খানিক কথাবার্তা সেরে আমি উঠে আসছি, হঠাৎ পিছু ডেকে বললেন, রাজীবকে এখনই কিছু বলবার দরকার নেই। আর হ্যাঁ, শঙ্কর যে ঘরটায় থাকতো ওখানেই পুজোয় বসবো। সেদিনের মতো কথা বলে আবার ফিরলাম রাজীবদের বাড়িতে। সারাদিন যেমন তেমন করে কাটালাম। রাতে আর একা ওই ঘরে শোয়ার সাহস পাইনি। গত রাতের মতোই চিলে কোঠার ঠাকুর ঘরেই কাটালাম। সারা রাত ধরে নিচে শোনা যাচ্ছে চেয়ারের পায়ার ঠক ঠক শব্দ। আজ রাত অমাবস্যা, বিকেলের পর প্রতিপদ পড়বে। রাত কেটে ভোর হলো। সকাল থেকে কিঙ্কর বাবুর কথা মতো পুজোর জোগাড় করতে লাগলাম। তবে জোগাড় করে বাড়িতে এসে দেখলাম, এ কি, সদরের দরজাটা খোলা। রাজীব নেই, কোথাও নেই। বাড়ির কারওয়ানটাকেও সকাল থেকে দেখছি না। নিশ্চয় গতিক ভালো নয় দেখে সে সরে পড়েছে। বিকেল 5টা। একটা রিক্সা ফটকের সামনে এসে থামল। ভাড়া মিটিয়ে নামলেন কিঙ্কর গোস্বামী। কাঁধে একটা বড় ঝোলা ব্যাগ, আর আরেক হাতে একটা ছোট চন্দন কাঠের টেবিল বোধহয়। আজ একেবারে অন্যরকম লাগছে। মুখে চোখে কঠিন ভাব, যেন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে এসেছেন। ওনাকে দোতলায় রাজীবের দাদুর ঘরে নিয়ে এলাম। এই বাড়িতে এসে এই প্রথম এই ঘরে ঢুকলাম। ঘরে ঢুকবো কি, চৌকাঠের মুখে কোমর অবধি থাক করা বই। উঁকি মেরে দেখি
চারিদিকে স্তূপাকার করা বই, টেবিলে বই, খাটে বই, আলমারির ভেতরে সর্বত্র বই। তাদের ফাঁকে ফোকরে নানান রকম প্রাচীন পুঁথি, বেশিরভাগই কালা জাদু, তন্ত্রবিদ্যা, পরলোক চর্চা সংক্রান্ত। সারা ঘরে একটা ভ্যাপসা গন্ধ। কড়িকাঠে বিস্তর ঝুল জমে আছে। দেওয়ালের গায়ে কাঠ কয়লা দিয়ে কিসব চিহ্ন আঁকা। সারা ঘরে একবার চোখ বুলিয়ে আমার দিকে তাকিয়ে কিঙ্কর বাবু প্রশ্ন করলেন, তোমার বন্ধুটি কোথায়? ওকে আজ সকাল থেকে বাড়ির কোথাও দেখতে পাইনি। পাওয়া যাচ্ছে না তো? জানতাম। সেদিন বললে আরো ভয় পেতে, তাই বলিনি। ওনার মুখের ভাব দেখে বুক শুকিয়ে গেল। গম্ভীর স্বরে উনি আবার বললেন, দেওয়ালের আঁকাগুলো রীতিমতো দক্ষ হাতে আঁকা কিছু জ্যামিতিক নকশা। তন্ত্র সাধনায় এমন অনেক চিহ্নের ব্যবহার আছে। শঙ্করবাবু প্রেত চর্চায় সিদ্ধি লাভ করতে চেয়েছিল, কিন্তু একটু ভুলের জন্য এক বিরাট সর্বনাশকে ডেকে এনেছে। চোখ বন্ধ করে কিছুক্ষণ বিড়বিড় করে কিছু মন্ত্র পড়লেন তিনি। কিন্তু সেসব আমার কর্ণগোচর হলেও বোধগম্য হলো না। হঠাৎ উনি চোখ খুলে বলে ওঠেন, ঘোর সর্বনাশ! শঙ্কর আর ভবানী সাধনায় সফল হবার আশায় এ কি করেছে? ভয়ার্ত মুখে জিজ্ঞাসা করলাম, কি করেছে? ওরা প্রেত চর্চায় সাধনার সময় শ্মশানে রাত পোড়া কাঠ নিয়ে এসেছিল। প্রেতের বসার আসন স্বরূপ এই চেয়ার বানিয়েছে। ওদের ধারণা ছিল এই আসনে কোনো প্রেতকে বন্দি করে ওরা অসীম অন্ধকার শক্তিকে নিজেদের বশে আনতে পারবে। কিন্তু সেই কাঠে যার অস্থির গুঁড়ো লেগেছিল সে আর কেউ নয়, সাক্ষাৎ কাল। ভুলবশত এক ভয়ঙ্কর কাপালিকের আত্মা ওই চেয়ারে বন্দী হয়ে গেছে। সেই আটক করে রেখেছে তোমার বন্ধুর গোটা পরিবারকে। সবাই এ বাড়িতে আছেন, কিন্তু দুই কালের মাঝে আটকে। সেখানে সময় অবিচল, একই জায়গায় দাঁড়িয়ে। কি বলছেন এসব? আমি তো, আচ্ছা এখন উপায়? যে জিনিসগুলো আনতে বলেছিলাম এনেছো? হ্যাঁ। আমার আনা জিনিসগুলো দেখে স্মিত হাসলেন। এবার শুরু করা যাক। তুমি ভয় পাবে না, মন শক্ত করো। শঙ্করবাবুর ঘরটা পুরো অন্ধকার করে দেওয়া হলো। ভিতরটা চন্দন কাঠের ধূপের গন্ধে মম করছে। বইপত্র সরিয়ে মেঝের উপর ছোট্ট কাঠের একটা জল চৌকি পাতা হলো। দুদিকে আসন, চৌকির ওপর একটা মোটা মোমবাতি জ্বলছে। শুরু করার আগে কয়েকটা কথা বলে নেওয়া দরকার। দুষ্ট আত্মা সহজে আসতে চায় না, তবে এর আগেও আমি 2-3 বার এই ধরনের আত্মাকে নামিয়েছি। সেক্ষেত্রে মিডিয়াম অর্থাৎ আমার ওপর মানসিক চাপ অনেক বেশি পড়ে, সময়ও একটু বেশি লাগে। আশা করি তুমি আমার সঙ্গে সহযোগিতা করবে, আর মনঃসংযোগ করার সময় চোখ বন্ধ রাখবে। সম্মতি জানাতেই উনি কাজ শুরু করলেন। ঘরের ডান দিকে মেঝের উপর ওনার ছোট তেপায়া চন্দন কাঠের টেবিলটা পাতলেন। জিনিসটার উপরে কিছু মন্ত্র খোদাই করে লেখা। টেবিলটার উপর একটা ডায়েরি খুলে রাখলেন। প্রতিটা পৃষ্ঠার উপর দুর্বোধ্য ভাষায় লেখা মন্ত্র। কিঙ্কর বাবু আমার চৌকির একদিকে মাটিতে পাতা আসনে বসতে নির্দেশ দিলেন। তারপর ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে তখন অন্ধকার নেমেছে। এই ঘরটা ছাড়া গোটা বাড়িতে আজ কোনো আলো জ্বলছে না। আমার মতো এই দম বন্ধ করা অন্ধকারে বাড়িটাও যেন কুঁকড়ে গেছে। একটু পরে ভদ্রলোক ওই বিচ্ছিরি চেয়ারটা টানতে টানতে ঘরে ঢুকলেন। চেয়ারটাকে জল চৌকি আর ওই ছোট্ট চন্দন কাঠের টেবিলটার মাঝখানে আমাদের দিকে মুখ করে রেখে তিনি আমার উল্টো দিকে চৌকিটার অপর প্রান্তে বসলেন। অনেকক্ষণ বসে আছি। ভদ্রলোক বিড় করে মন্ত্র আওড়ে যাচ্ছেন। ঘরে ওই মোটা মোমবাতিটা ছাড়া
আর কোনো আলো নেই। কতক্ষণ এইভাবে কেটে গেছে ঠিক বলতে পারছি না। হঠাৎ খেয়াল করলাম জল চৌকিটা নড়তে শুরু করেছে। আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। ভয়ে আড়ষ্ট হয়ে আছি। দেখতে দেখতে ঘরের মধ্যে যেন তাণ্ডব শুরু হলো। ঝড়ের মতো হাওয়ায় চারিদিকে অজস্র বই খুলে গিয়ে তাদের পাতাগুলো এই নারকীয় ধ্বংসলীলায় যোগ দিল। কিছু কিছু ছিঁড়েও বেরিয়ে যাচ্ছে। ভয়ে চোখ বন্ধ করে ফেলে মনে হচ্ছে যেন আমি খোলা প্রান্তরে নির্মম প্রকৃতির পরবর্তী এক ক্রূর কালবৈশাখীর কবলে পড়েছি। আচমকা চারপাশ থেকে সহস্র মানুষের চিৎকার, তার সাথে অট্টহাসিতে ঘর ফেটে পড়ল। মনে হচ্ছে আমার হাজার প্রচেষ্টা সত্ত্বেও কারা যেন তাদের উপস্থিতি আমায় টের পাইয়ে দিচ্ছে। কোথা থেকে ক্ষীণ স্বরে কেউ যেন বলছে, মুক্তি, মুক্তি, মুক্তি। আর চোখ বুজে থাকতে পারলাম না। এ কি দেখছি আমি? সেই চেয়ারের ওপর বসে আছে রাজীব। ভয়ানক মুখের ভঙ্গি, চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এ কোন রাজীবকে দেখছি? আর সেখানে এলোই বাকি করে। কিন্তু কিঙ্কর বাবু একভাবে মন্ত্রপাঠ করে চলেছেন। আমার অবাক হওয়ার আরো বাকি ছিল। চোখের সামনে দেখলাম এবার চেয়ারটার মাথাটা ধীরে ধীরে মানুষের আকৃতি নিল। সেই মুখে চরম জিজ্ঞাসা, চোখ দুটো ফাটার মতো জ্বলছে, লালা ভরা জিভ বাইরে ঝুলছে। একটা কটু পোড়া গন্ধে গোটা ঘর ভরে উঠল। কিন্তু কিঙ্কর বাবু তিনি কিছু করছেন না কেন? আমার উদ্বিগ্ন মনের অবস্থাটা টের পেয়ে যেন ঠিক এই সময় তিনি দেয়ালে আঁকা জ্যামিতিক নকশাগুলোর ওপর মন্ত্রপুত জল ছুঁড়ে মারেন। আর সেই দেওয়ালটা মন্ত্র বলে ধসে গিয়ে একটা কালো কাঠের দরজা বেরিয়ে পড়ল। সেটার পাল্লা দড়াম করে নিজে থেকে খুলে গেল। দেখলাম তার ভেতরে কাঠ পুতুলের মতো অচেতন নিঃসার অবস্থায় ভাসছে রাজীবের দাদু, মামা, মামি সহ গোটা পরিবারটা। চেয়ারে বন্দি মৃত আত্মা। আর রাজীব বুভুক্ষ জানোয়ারের মতো এগিয়ে এলো কিঙ্কর বাবুর দিকে। কিঙ্কর, তোকে আজ আমার ফাঁদে পা দিতেই হলো। তুই আমার সাধনাকে নষ্ট করেছিলিস, আজ তোকে ছাড়বো না। মনে পড়ে সেদিন আমি এই রাজীবকে ওর বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলাম নরবলি দেওয়ার জন্য, আর তুই আর ওই শঙ্কর মিলে আমার সাধনাকে ভঙ্গ করেছিলিস। আমাকে পুলিশে দিয়েছিলিস, জেলেও পাঠালি। কিন্তু দেখ, ভাগ্যের পরিহাস, আমার চিতার কাঠ দিয়ে তৈরি এই সিংহাসন আমায় আবার এই বাড়িতে টেনে এনেছে। সেই শিশু আজ জোয়ান হয়েছে, ওর শরীর মন এখন আমার নির্দেশে চলে। আজ তিনটে নরবলি দিয়ে আমি অসীম ক্ষমতা নিয়ে আবার মানুষ রূপে ফিরব। কথাগুলো শেষ হতেই রাজীবের শরীরটা ঢলে পড়ল ওই চেয়ারে। তারপর চেয়ার সমেত সে শূন্যে ভেসে উঠল ওই দরজার অন্ধকারে বন্দি বাকিদের মতো। মনে হচ্ছে ওকে এক পিশাচ মূর্তি কোলে তুলে নিয়েছে। ওর শরীরটা কেমন বদলে যাচ্ছে, চোখের সামনে চামড়াটা শুকিয়ে যাচ্ছে, চোখে মনি হারিয়ে যাচ্ছে, মুখটা হা হয়ে ধারালো দাঁত বেরিয়ে আসছে। কিঙ্কর বাবু সজোরে মন্ত্রপাঠ করে চলেছেন। আমার আনা পুজোর ফুল আর যজ্ঞের বিভূতি হাতের মুঠোয় নিয়ে ছুঁড়ে মারলেন ওই কদর্য মূর্তি পিশাচের দিকে। সঙ্গে সঙ্গে চেয়ারটা মাটিতে পড়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে নিজের ব্যাগ থেকে একটা তৈলাক্ত সিঁদুর মাখা খাড়া বার করে একটা মন্ত্রোচ্চারণ করে ওই চেয়ার থেকে বেরিয়ে আসা কালো মাথাটায় এক কোপ মারলেন। এ কি, এই যে বুড়িমার খাড়া, উনি পেলেন কোত্থেকে? কাটা কলা গাছের মতো কাঠের চেয়ারটা মাটিতে কাত হয়ে ছটফট করতে লাগলো। তারপর সব শান্ত। ধপ করে কয়েকটা শব্দ পেতেই দেখলাম পরিবারের সকলের নিথর দেহগুলো এক জায়গায় স্তূপাকার হয়ে পড়ে আছে ওই আঁকিবুকি করা দেওয়ালটার সামনে। কোথায় সেই দরজা? কোথায় সেই অন্ধকার শ্মশান? কিঙ্কর বাবু আমাকে বললেন, চিন্তা নেই, সকলেরই জ্ঞান ফিরে আসবে।
সবকিছু মিটলে শেষমেশ যখন আসন ছেড়ে উঠে দাঁড়ালাম, তখন ঘড়ির কাঁটা বলছে রাত 12:05। কোথা দিয়ে যে সময়টা কেটে গেল এতটা বুঝতে পারলাম না। পা দুটো একেবারে ধরে গেছে। মনের অবস্থা আর বর্ণনা করা সম্ভব নয়। একটা সিগারেট ধরাতে বাইরের বারান্দায় বেরিয়ে এলাম। শান্ত নিরিবিলি গ্রামের মাটিতে রাত নেমেছে। তবে এই শান্ত পরিবেশের সাথে আমার অনেক দিনের পরিচয়। ঝিঁঝির দল নিজের মতো নির্বিকার ডেকে চলেছে। ঝোপে ঝাড়ে জোনাকির মালা, যেন আকাশের তারারা দলে দলে মাটিতে নেমে এসেছে। একটা ভার নেমে গেল মন থেকে। সেই রাতেই সকলের জ্ঞান ফেরার পর ওই অভিশপ্ত চেয়ারটাকে দালানে বার করে পুড়িয়ে দেওয়া হলো। কিঙ্কর বাবু সবার মাথায় বুড়িমার পায়ের ফুল ছুঁইয়ে দিলেন। পরের দিন আমি, কিঙ্কর বাবু, রাজীব আর দাদু মানে শঙ্কর সেন মিলে হরিদেবপুর শ্মশান থেকে ভবানী দাদুকে উদ্ধার করলাম। ধীরে ধীরে তিনি আবার সুস্থ স্বাভাবিক হয়ে উঠছিলেন। আমি অতদিন আর ওখানে থাকতে পারিনি, কলকাতায় ফিরে আসতে হয়েছিল। খবরটা পেয়েছিলাম রাজীবের চিঠি মারফত। এই ঘটনার পর থেকে আমাদের দুই বন্ধুর মধ্যে চিঠি চালাচালি করাটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। প্রায় বছর ঘুরে গেছে। আজ শনিবার ভর দুপুরে অফিস থেকে ফেরার রাস্তায় একটা বড় কিউরিওর দোকানের সামনে এসে চোখ আটকে গেল। শ্যামবাজারের ভিড় রাস্তায় দাঁড়িয়েও আমার মনে হচ্ছিল আমি এ পৃথিবীতে একা। আমাকে ওভাবে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে একটা মধ্যবয়স্ক লোক দোকানের কাউন্টার ছেড়ে বেরিয়ে এসে প্রশ্ন করল, কি দেখছেন? কিছু পছন্দ টছন্দ হয়েছে? ওই চেয়ারখানা? ও, আপনার তো চোখ আছে মশাই, তবে ওটা নট ফর সেল। ইন্টারেস্টিং কেস। কোত্থেকে পেলেন ওটা? আরে মশাই, সেটাই তো ইন্টারেস্টিং। 24 পরগনায় টাকির দিকটায় একটা ছোট্ট গ্রাম আছে, নাম হরিদেবপুর। ওখানকারই একটা ফ্যামিলি এস্টেট থেকে পেয়েছি। সেনভিলা। কিউরিয়াস ব্যাপার মশাই। শুনলাম মাস 6 আগে এক রাতে নাকি গোটা পরিবারটাই নিরুদ্দেশ হয়ে গেছে, আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তা যে ভদ্রলোককে ওই পাওয়ার